হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভেরিয়েবল। ওকে, তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ভেরিয়েবল কীভাবে ইউজ করতে পারি এবং কী কী টাইপের ওয়ার্ড আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি, সো ভেরিয়েবল সম্পর্কে সব কিছু ডিটেলস আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, তার প্রথম ধাপ হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, তো ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় বা ভ্যারিয়েবল আমরা কীভাবে ইউজ করব, কেন ইউজ করব, সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আই হোপ ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি কনসেন্ট্রেশন ক্রিয়েট করে দেখেন, তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। ওকে ওয়েল, তো মূল পড়াশোনায় যাওয়ার আগে আমরা বেসিক একটা কোড করি, তাহলে ভ্যারিয়েবল কি এটা আপনাদেরকে বোঝাইতে খুবই সহজ হবে আমার জন্য। সো আমি লিখতেছি প্রিন্ট, তো এর ভেতরে যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, সাপোজ 20 দিলাম। ঠিক আছে, তো আমি যদি এখন রান করাই তাহলে কি আসবে? 20 আসছে। তো সিমিলারলি এটা হচ্ছে নাম্বার। তো আমি যদি এখন এখানে সাপোজ লিখি ডাটা সায়েন্স, এটা যদি রান করাই, ওকে ডাটা সায়েন্স, তো আমি যা দিচ্ছি সেটাই আমাকে রান করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন বা কোনো একটা প্রজেক্ট করবেন, তখন আপনি কি বারবার এভাবে ভ্যালু দিয়ে দিয়ে রান করবেন বা এই টাইপের কাজ আপনি তখন করতে পারবেন না, যার জন্য আপনার ভ্যারিয়েবল ইউজ করতে হবে। কেন লাগবে? কারণ ভ্যারিয়েবলের মধ্যে আপনি যদি একবার একটা ভ্যালু অ্যাসাইন করেন, সেক্ষেত্রে আপনি ওই ভ্যালুটা নিয়ে আপনি বারবার কাজ করতে পারবেন। ঠিক আছে, তো তাহলে এবার আসি, হোয়াট ইজ ভ্যারিয়েবল। সো এক কথা যদি আমি আনসার দিতে চাই, তাহলে আনসারটা হবে এরকম যে ভ্যারিয়েবল ইজ এ কন্টেইনার, ওয়ান টাইপ অফ কন্টেইনার হোয়ার উই ক্যান স্টোর আওয়ার ডেটা। ঠিক আছে, তো এটা কন্টেইনারের মতো করেই নর্মালি কাজ করে, আমরা দেখব। ঠিক আছে, একটু পরে আমরা বুঝতে পারবো। তো কন্টেইনারে যেমন আমরা ভ্যালু রাখতে পারি বা কোনো একটা জিনিস রাখতে পারি, তো ভ্যারিয়েবলও সেম কন্টেইনারের মতো ভ্যালু স্টোর করে রাখে। পরে আমি আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবলের সাহায্যে সেই ভ্যালুটাকে কল করে করে আমি রিইউজ করতে পারি। ঠিক আছে, তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেজন্য ভ্যারিয়েবল জিনিসটা একেবারেই বেসিক একটা কনসেপ্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। কারণ ভ্যারিয়েবল কীভাবে ইউজ করতে হয় এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবেন না। তাহলে চলুন দেখি আমরা কীভাবে ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারি। তো সবার প্রথমে আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে ভ্যারিয়েবল, তো আমি লিখে দিচ্ছি ভ্যারিয়েবল। তো এটা মূলত আমি কিন্তু কমেন্ট করলাম, মানে প্রথমে হ্যাশ দিয়ে যদি আপনি কিছু লেখেন ওই লাইনে, তার মানে হচ্ছে এটা কমেন্ট। তো কমেন্ট আমরা কেন ইউজ করব এটা নিয়ে একটু বলি। তো কমেন্ট আমরা এই জন্য ইউজ করি যে যখন আপনি বড় বড় প্রজেক্ট করবেন, তখন অ্যাকচুয়ালি ওই অংশটুকুর কি কাজ হচ্ছে এটা যদি আপনি কমেন্টে লিখে দেন, তাহলে পরবর্তীতে যদি কেউ এটা মডিফাই করতে চায় তাহলে তার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই হ্যাশ দিয়ে আমি যে ভ্যারিয়েবল লিখলাম এটার কোনো কাজ নাই, মানে এটা কোনো এক্সিকিউট হবে না, বাট প্রোগ্রামার যখন এই কোডটা দেখবে তখন সে বুঝতে পারবে যে আসলে এই অংশটুকু কি কাজ হয়েছে। ঠিক আছে, এটা আপনি লিখতে পারেন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। সো হোয়াট এভার, আমরা আমাদের ডিরেক্ট পড়াশোনায় চলে যাই। তো সবার প্রথমেই আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, সাপোজ var1। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে কিছু বিল্ডিং কিওয়ার্ড আছে। ঠিক আছে, যে কিওয়ার্ডগুলো আমরা চাইলে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো সেই কিওয়ার্ডগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করব না, মানে যেই কিওয়ার্ডগুলো অলরেডি ডেভেলপ করা আছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেগুলো আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না। তো ওগুলো বাদে আপনি আপনার নাম ইউজ করতে পারেন বা যে কোনো জিনিস ইউজ করতে পারেন, তাহলে সেটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে। তো আমি দিলাম var1 এবং এর মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, সাপোজ 10। ওকে, তো আমি যদি এখন চাই প্রিন্ট করব, তাহলে এর মাঝে জাস্ট আমি লিখব var1, তাহলেই var এর যে ভ্যালুটা আছে করসপন্ডিং ভ্যালু হচ্ছে 10টা এখানে প্রিন্ট করে দেখাবে। দেখেন 10। ওকে, তো এই গেল একেবারেই বেসিক একটা ভ্যারিয়েবলের এক্সাম্পল। তো দেখেন সিস্টেমটা হচ্ছে বাম সাইডে আপনি লিখবেন ভ্যারিয়েবলের একটা নাম দিবেন, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর ডান দিকে আপনি একটা ভ্যালু দেবেন। তো আপনি 10 দিয়েছেন, আপনি চাইলে এখানে স্ট্রিংও দিতে পারেন, লাইক ডাটা সায়েন্স যদি আমি দিই। তো এটা রান করাই, দেখি কি আসে। ওকে, দেখেন ডাটা সায়েন্স চলে আসছে। ঠিক আছে, সো এখানে আপনি কি দিচ্ছেন এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে আপনি এখানে বাম সাইডে কি নামটা ইউজ করতেছেন এটা ফ্যাক্ট। তো দেখেন
আমি var1 দিলাম, তো আমি যদি এখানে 1টা কেটে দেই তাহলে দেখেন কি আসে। আমি রান করাই var ইকুয়াল ডাটা সায়েন্স। আমি যদি var ইকুয়াল এখানে 2 দেই, এখানেও 2 দেই, ডাটা সায়েন্স, ঠিক আছে, চলে আসছে। তো আমি চাচ্ছি যে এর মাঝে একটা ডট দিব, var.2 var.2, তাহলে দেখি এবার কি আসে। ওকে, ডাটা সায়েন্স, দ্যাট মিনস এগুলো সবগুলো হচ্ছে ভ্যালিড প্রসেস, মানে আপনি মাঝে ডট ইউজ করতে পারবেন। দেন আপনি পরে একটা নামের, সাপোজ এখানে একটা নাম var দিছি, তারপর আমি 2 ইউজ করছি, এটা পারবেন। বাট আপনি যদি শুরুতে 2 দেন তাহলে দেখেন কি হয়। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এটাও কেটে দেই, শুরুতে 2 দিলাম। এবার রান করাই, দেখেন কি বলছে, এরর আনএক্সপেক্টেড সিম্বল ইন 2vr। সো দ্যাট মিনস 2vr ইউজ করতে পারবেন না, মানে আপনি একটা ভ্যারিয়েবলের যে নামের যে প্রথম ইন্ডেক্স, সেটা আপনি কোনো একটা নাম্বার দিতে পারবেন না। কেন পারবেন না? এটা কোনো ভ্যালিড প্রসেস না। আপনি চাইলে শেষে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, বা মাঝে দিতে পারবেন, কিন্তু আপনি শুরুতে দিতে পারবেন না, ঠিক আছে? তো এটাকে বলা হয়ে থাকে নেমিং কনভেনশন। আপনি কি কি ইউজ করতে পারবেন, কি কি ইউজ করতে পারবেন না। তাহলে আমি এখন var2 এর পরে আমি ডট দিই, দেখি কি হয়। আমি এটাও 2 দিচ্ছি, সরি 2 ডট দিচ্ছি, আমি সামনে 2টা কেটে দিচ্ছি। তাহলে দেখি এবার কি আসে। রান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটাও চলবে। দেন আমি যেটা করতে পারি, আমি শুরুতে একটা ডট দিই, দেন এখানেও শুরুতে একটা ডট দিই, তাহলে দেখি কি হয়। ঠিক আছে, ডাটা সায়েন্স নিয়ে নিচ্ছি। সো দ্যাট মিনস এগুলো হচ্ছে সবগুলো ভ্যালিড প্রসেস, ঠিক আছে। তো এইটা গেল আমাদের বেসিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আমরা এবার দেখব আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে, যে আন্ডারস্কোর দিয়ে আমরা কীভাবে ইউজ করতে পারি ভ্যারিয়েবল। ওকে, সো আমি একটা নাম দিচ্ছি var3 আন্ডারস্কোর ইকুয়াল, আমি দিচ্ছি সাপোজ 40। সো আমি যদি এটা প্রিন্ট করি যে var3 এর মধ্যে কি আছে, var3 আন্ডারস্কোরের মধ্যে কি আছে, তাহলে দেখি কি দেখা যায়। ওকে, 40 দেখাচ্ছে, তার মানে এটাও হচ্ছে একটা ভ্যালিড প্রসেস, ঠিক আছে। সো আমরা আন্ডারস্কোর এভাবে ইউজ করতে পারবো। ইভেন আপনি যদি এখানে দেন আন্ডারস্কোর, দেন এখানেও আন্ডারস্কোর, ওকে। তো আমি এটা রান করাই। ওকে, 40, এখানে কোনো সমস্যা নাই, এটাও চলবে। বাট আপনি যদি শুরুতে দেন তাহলে কি হয় একটু দেখি। ওকে, আমি এটা রান করাই। দেখেন আনএক্সপেক্টেড ইনপুট ইন প্রিন্ট, এই যে মানে শুরুতে যে আন্ডারস্কোর আছে এটা হবে না, মানে এটা দেয়া যাবে না, ঠিক আছে। তো এটাও কোনো ভ্যালিড প্রসেস না। তার মানে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা শুরুতে আন্ডারস্কোর দিতে পারবো না, দেন শুরুতে কোনো নাম্বার ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, আমি এইগুলোও কেটে দিই। এবার যদি আমি দেই সাপোজ পার্সেন্টেজ দিলাম, এবার দেখি কি হয়। তো এটা রান করাই, আনএক্সপেক্টেড ইনপুট, তার মানে আপনি এই যে স্পেশাল যে সাইনগুলা সেগুলো ইউজ করতে পারবেন না। আমি এখন ডলার দেই, দেখি কি হয়। আমি রান করাই, আনএক্সপেক্টেড, তারপর আমি যদি এখানে অ্যান্ড দেই, এই যে অ্যান্ড সাইন এটা দেই, তাহলে দেখি কি হয়। ওকে, রান, আনএক্সপেক্টেড। তো আমরা এইসব জিনিস, স্পেশাল যে সিম্বলগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না কখনোই ভ্যারিয়েবল হিসেবে, ঠিক আছে। তো আমি এটা কেটে দিচ্ছি। আমরা যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে ডট, তারপর আন্ডারস্কোর, এবং এ থেকে জেড পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর কম্বিনেশন। তো আপনি চাইলে এখানে ক্যাপিটাল লেটার ভি ইউজ করতে পারেন, ঠিক আছে, যে ভি আপনি এখানে তাহলে দিতে হবে ক্যাপিটাল লেটার, তাহলে রান করবে। তো দেখেন রান 40, ঠিক আছে। তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপনি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার কম্বিনেশন, তারপর ডট, তারপর আন্ডারস্কোর, এগুলো সব ইউজ করতে পারেন, এগুলো সব হচ্ছে ভ্যালিড। তো এবার দেখবো আমরা কিওয়ার্ড। ওকে, তো আমি যদি এখানে দিই সাপোজ ইফ, তারপর এখানে আমি ইফ দিয়ে রান করাই, দেখি কি আসে। রান, দেখেন বলছে আনএক্সপেক্টেড ইন ইফ ইকুয়াল। তো ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটা একটা বিল্ড ইন কিওয়ার্ড যেটা আমরা লজিক্যাল হিসেবে ইউজ করে থাকি। ওকে, তো আমরা যখন লজিক ইউজ করে কাজ করব তখন ইফ ইলস এগুলো আমরা ইউজ করব। তো যেহেতু এটা কিওয়ার্ড, অলরেডি এর একটা কাজ আছে, সো এই কিওয়ার্ডটা ডেভেলপ করা আছে আর এর মধ্যে,
সো দ্যাটস ওয়াই এটা আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বাট আপনি যদি ইফের পর একটা আন্ডারস্কোর সাইন দেন, আন্ডারস্কোর সাইন দিলেন, এখানেও একটা আন্ডারস্কোর সাইন দিলেন, তাহলে এবার দেখি কি আসে, রান করাই 40। তার মানে যখন আপনি ইফ দিছেন তখন রান হয় নাই, বাট যখন এরপর একটা আন্ডারস্কোর সাইন দিয়েছেন তখন কিন্তু হয়েছে, কারণ এই ইফটা কিন্তু এখন আর কিওয়ার্ড নাই, এটা এখন ভেরিয়েবল, ঠিক আছে। শুধুমাত্র আইএফ এই ইফের একটা কাজ আছে, বাট ইফের পর যখন আন্ডারস্কোর দিচ্ছেন তখন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো আপনি একটা কিওয়ার্ডও ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারেন, বাট এরপর একটা আন্ডারস্কোর বা কোনো একটা সংখ্যা দিতে পারেন, দিয়ে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই গেল আন্ডারস্কোর নিয়ে বেসিক কথাবার্তা। এবার দেখবো আমরা একটা ফাংশনের মাধ্যমে কীভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। সো আমি দিচ্ছি অ্যাসাইন ফাংশন। তো অ্যাসাইন ফাংশন আমরা নর্মালি কীভাবে কাজ করে, অ্যাসাইন ফাংশন নর্মালি অ্যাসাইন, তারপর সবার প্রথমে যেটা আমাদের দিতে হবে, প্রথমে দিতে হবে আমাদের ভেরিয়েবল নেম, নেম কমা দিয়ে দিতে হবে আমাদের ভ্যালু, ঠিক আছে, ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তো আমরা দেখি এই ফরম্যাটে কাজ করতেছি কিনা, আমি এটা একটা কমেন্ট করে দিচ্ছি। তো তাহলে দিচ্ছি অ্যাসাইন, তারপর যেহেতু আমাদের ভেরিয়েবল নেম দিতে হবে, সো আমি দিচ্ছি ভেরিয়েবল নেম দিচ্ছি আমি var5। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে var5 দিলাম, এটা আমাদের দিতে হবে কোটেশনের ভেতরে, ঠিক আছে, কোটেশনের বাইরে থাকলে হবে না। দেন আমি দিচ্ছি সাপোজ 50। দেন আমি এখন প্রিন্ট করব, প্রিন্ট var5। তো এবার রান করাই। ওকে, তাহলে আমরা এখন রান করাই, এটা রান। ওকে, var5 হচ্ছে 15, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে স্ট্রিংও দিতে পারেন। তো আমি যদি কোনো সেন্টেন্স দিতে চান সেক্ষেত্রে আপনি 50 হচ্ছে আমি দিলাম ডাটা সায়েন্স। ওকে, তো আপনি যদি কোনো সেন্টেন্স ইউজ করতে চান তাহলে এটা কোটেশনের ভেতর দিবেন, ঠিক আছে। কোটেশনের ভেতরে দিলে সেটা সেন্টেন্স হিসেবে নিয়ে নেবে, মানে স্ট্রিং হিসেবে নিয়ে নেবে। তো স্ট্রিং কি, এটা নিয়ে আমি পরে আসতেছি। সো দ্যাটস ওয়াই আমি এখানে স্ট্রিং কথাটা ইউজ করতেছি না। তো অ্যাসাইন ফাংশনের ভেতরে আপনি দুইটা প্যারামিটার পাস করবেন। প্রথম প্যারামিটার যেটা, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্যারামিটার নেম হিসেবে নিবে, তারপরে যেটা সেটা ভ্যালু হিসেবে নেবে, ঠিক আছে। তো এভাবে আপনারা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে একটা ভ্যারিয়েবলের মধ্যে কী টাইপের ভ্যালু আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন। যেমন এখানে 40 আছে, এটা কিন্তু হচ্ছে একটা নিউমেরিক নাম্বার। দেন আপনি যদি দেন এরকম যে ইফের পরে আপনি দিলেন সাপোজ 2 দিলেন, 2 দিয়ে আপনি যদি এখানে দেন সাপোজ স্টাডি মার্ট, তাহলে এখানে একটা জিনিস আপনাদের দেখাই। আপনি যখন এটা কেটে দিচ্ছি আমি প্রিন্ট, তো আপনি এখন এখানে যদি প্রিন্টের ভেতরে, ঠিক আছে, প্রিন্টের ভেতরে যদি আপনি ক্লাস প্রিন্ট করেন, CLASS ক্লাসের ভেতরে আপনি যদি দেন সাপোজ ইফ তারপর আন্ডারস্কোর, তাহলে আপনি এই যে ইফ আন্ডারস্কোরের যে ক্লাস সেটা দেখতে পারবেন। লাইক দেখেন নিউমেরিক, মানে ইফ আন্ডারস্কোর যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে নিউমেরিক নাম্বার, এটা আমাকে বলতেছে। তো সিমিলারলি আপনি যদি ইফ 2 দেন এখানে, তো আমি রান করাই, দেখেন বলতেছে ক্যারেক্টার, তার মানে ইফ 2 এর ভেতরে আছে কি, এগুলো হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে ক্লাস দেখতে পারেন, এভাবে ক্লাসটা দেখতে পারেন ক্লাস ফাংশনের মাধ্যমে। তো এগুলোই ছিল বেসিক কথাবার্তা। তো এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা তো অনেকগুলো ভ্যারিয়েবল এ পর্যন্ত ইউজ করলাম, তাই না। তো এগুলো আমরা চাইলে কিন্তু খুব সহজে আবার এগুলো দেখতে পারি। কিভাবে দেখতে পারি, তো আমি কমেন্ট করে দিচ্ছি সাপোজ ফাইন্ডিং ভ্যারিয়েবল। তো কীভাবে আপনি এটা ফাইন্ড করতে পারেন, আপনি জাস্ট এখানে দিবেন প্রিন্টের ভেতরে আপনি জাস্ট দিবেন এলএস। ওকে, এলএস ফাংশন। তো এলএস আপনি যদি দিয়ে আপনি রান করেন, তাহলে এ পর্যন্ত আপনি যতগুলো এলএস প্রিন্ট, তো রান করে আবার। ওকে, দেখেন এ পর্যন্ত আমরা যতগুলো ভ্যারিয়েবল ইউজ করছি সবগুলো এখানে আছে। ইফ আন্ডারস্কোর ইউজ করছি, ইফ 2 ইউজ করছি, var1, var2, var_3_, তো ওইগুলো সব আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। তো যদিও আমি এখানে এলএস এর ভেতরে আমি ডট দেখতে পাচ্ছি যে var.1, var.2, তো অনেক সময় দেখবেন যে শুধুমাত্র এলএস ইউজ করলে তারপরে এই যে ডট টাইপের যেগুলো ইউজ করছেন, মানে ভেতরে যে ডট আছে এই টাইপের যে ভ্যারিয়েবল, সেগুলো শো করতেছে না। তো যদি দেখেন যে মাঝে মাঝে শো করে, মাঝে মাঝে শো করে না, যদি শো না করে তাহলে এলএস এর ভেতরে আপনি জাস্ট এখানে লিখবেন all.name ইকুয়াল দিবেন ট্রু। ওকে, ক্যাপিটাল লেটার ট্রু দিবেন, তাহলে দেখবেন যে সবগুলোই শো করছে।
এখানে যতগুলো ছিল সবগুলো এখানে শো করছে। দেখেন এই যে var ডট টু ডট, এখানে জাস্ট 2টা শো করছিল, var ডট ওয়ান, var ডট টু, বাট দেখেন এখন কিন্তু আরও অনেক বেশি শো করছে। দেখেন এই যে শুরুতে আমি ডট ইউজ করছিলাম কোথায়, এই যে এখানে, এই যে শুরুতে ডট ইউজ করছিলাম, শেষে ডট ইউজ করছিলাম, তারপর দেখেন এই যে এখানে শেষে ডট ইউজ করছিলাম, এগুলো কিন্তু এখানে শো করে নাই। সো সবথেকে বেটার হয় আপনি যদি ভেরিয়েবল দেখতে চান সেই ক্ষেত্রে আপনি প্রিন্টের ভেতরে এলএস ফাংশনের মধ্যে অল ডট নেমস ইকুয়াল ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সব দেখতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এই ভেরিয়েবল এগুলো কিন্তু ডিলেটও করতে পারেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি এটাও, যেহেতু আমি ভেরিয়েবল নিয়ে কথা বলতেছি, সো ভেরিয়েবল রিলেটেড যত প্রকার প্রবলেম আছে সব আমি দেখাবো, কোনো সমস্যা নেই। কারণ আমি সব জিনিস ডিটেলসলি বেসিক থেকে দেখাইতে পছন্দ করি, তাতে যেটা হবে আপনার বেসিকটা অনেক স্ট্রং হবে। ওকে, এগুলো জানা দরকার আছে। তো আপনি যদি কোনো ভ্যারিয়েবল ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট rm ইউজ করবেন, তারপর একটা ফাংশন দিবেন, এর ভেতরে জাস্ট আপনি যেটা ডিলিট করতে চান সেটা আপনি দিয়ে দিবেন। তো সাপোজ আমি প্রথমটাই চাচ্ছি ডিলিট করতে, তো আমি এটা জাস্ট কপি করব, এখানে বসাই দেব, এবার জাস্ট আমি রান করাবো। ওকে, ডিলিট হয়ে গেছে আই হোপ। তো আমি দেখি ডিলিট হয়েছে কিনা, আমি জাস্ট এরপরে আবার আমি এটা প্রিন্ট করি, তাহলেই দেখতে পারবো যে রান হয়েছে কিনা প্রপারলি। তো দেখেন প্রথমে এর আগে ছিল কি, প্রথম যে ভ্যারিয়েবল সেটা ছিল ডট var টু ডট, তো এখানে দেখেন প্রথম যে এটা সেটা কিন্তু ওইটা নাই। দ্বিতীয় ইফ আন্ডারস্কোর, তো এখানে আমাদের ইফ আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি ডিলিট হয়ে গেছে। তো সব থেকে ভালো হয় আমি এখান থেকে একটা ডিলিট করে দেই। তো সাপোজ এখন আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ডট var টু ডট, তো দেখেন এবার তাহলে কি আসে, আমি রান করাই। দেখেন বলতেছে যে var টু নট ফাউন্ড, তার মানে কি ডিলিট হয়ে গেছে, এখন আর এটা পাওয়া যাবে না। বাট আপনি চাইলে আবার যদি দেন ডট var টু তারপর ডট ইকুয়াল সাপোজ দিচ্ছি 400, দেন এবার প্রিন্ট করেন ডট, এবার দেখি কি আসে। ওকে, এবার আবার ঠিকই চলে আসছে। তো আমরা আবার দেখি, আমরা আবার এটা কপি করতেছি, কপি করে এখানে বসাই দেই, এবার দেখি যে এবার এটা আসে কিনা, রান করাই। তো দেখেন এবার কিন্তু আবার ডট var টু আসছে, ঠিক আছে, টু ডট আসছে, এখানে কিন্তু আসছিল না, এখানে কিন্তু ছিল না। তার মানে আমি পরে আবার যখন এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে আবার যখন আমি চেক করলাম এলএস দিয়ে, এলএস ফাংশনের মাধ্যমে, তো এবার কিন্তু আবার আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল ভ্যারিয়েবল নিয়ে বেসিক কথাবার্তা। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি ট্রাই করি একেবারেই বেসিক থেকে শেখানোর জন্য, কারণ আমি জানি যে প্রোগ্রামিং যারা শিখে তারা সবাই যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এমনটা না, অনেকে আছে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, অনেকে আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অনেক ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে আছে। সো যদি সিএসসির ডিপার্টমেন্টের স্টুডেন্ট শুধু এই ভিডিওগুলো দেখতো তাহলে আমি এত ডিটেলসে কথাবার্তা বলতাম না, কারণ তারা এগুলো এমনিতেই জানে। সো আমার একটা রিকোয়েস্ট, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন তারা বিরক্ত হবেন না, আমি ট্রাই করি ভিডিওগুলো সবার জন্য তৈরি করার জন্য, যাতে করে সবাই এগুলো বুঝতে পারে। সো গাইজ, আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার টিচিং যে প্রসেসটা এটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।